আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পশ্চিমাদের রাজনীতি সরাসরি পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করে বলছে ল্যাভরভ। এরপর জানিয়ে দেব চীন পাকিস্তান সীমান্তে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র স্থাপন করছে ভারত। আরো জানিয়ে দেব ৪,৫০০-এরও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। এবং জানিয়ে দেব সোভিয়েত পরবর্তী কমনওয়েলথের নেতাদের সাথে বৈঠক পুতিনের। এদিকে করোনা আক্রান্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চীনের হাসপাতালগুলো। এবং জানিয়ে দিব প্রতিবাদের সাজা ইরান সরকারের কোপের মুখে ফুটবলার আলী দায়ের পরিবার। এবং সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানের সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি করতে হবে 1 বছর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পশ্চিমাদের রাজনীতি সরাসরি পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করে বলছে ল্যাভরভ। রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্নকরণের লক্ষ্যে পশ্চিমাদের রাজনৈতিক গতিপথ অত্যন্ত বিপজ্জনক এবং পারমাণবিক শক্তির মধ্যে সরাসরি সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি তৈরি করে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বার্তা সংস্থা তাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, তার মতে পশ্চিমারা দায়িত্বহীন জল্পনা কল্পনার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে প্রচার করছে যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বার প্রান্তে রয়েছে। আমরা এখানে একেবারে ভিন্ন বিষয়ে কথা বলছি। পশ্চিমের রাজনৈতিক গতিপথ যার লক্ষ্যে রাশিয়ার সম্পূর্ণ বিচ্ছিন্নকরণ, এটি অত্যন্ত বিপজ্জনক। এটি পারমাণবিক শক্তিগুলির সরাসরি সশস্ত্র সংঘর্ষের নেতিবাচক ঝুঁকি বহন করে। ল্যাভরভ বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মস্কো বারবার বলে আসছে যে পারমাণবিক যুদ্ধে কোনো বিজয়ী হতে পারে না এবং এটি কখনোই হওয়া উচিত নয়। একই সময় ল্যাভরভ অব্যাহত রেখেছিলেন, পশ্চিমা রাজনীতিবিদরা এ বিষয়ে তাদের বক্তৃতা দিয়ে আরো উস্কানি দিচ্ছেন এবং 2023 সালেও তারা এ ধরনের প্রবণতা বজায় রাখবেন বলে কিনা তা তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা পারমাণবিক অস্ত্র ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাধারণভাবে পশ্চিমাদের দ্বারা প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মন্ত্রী জোর দিয়ে বলেন, ইউক্রেনের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে কথা বলার সময় পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ান রাজনৈতিক প্রশাসনের কাছ থেকে আসা কিছু অপ্রমাণিত উদ্ধৃতি উল্লেখ করেছেন, তবে সত্যি এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। সূত্র তাস। চীন পাকিস্তান সীমান্তে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র স্থাপন করছে ভারত। চীন ও পাকিস্তান সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে যাচ্ছে ভারত। সোমবার ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠক সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 120টি ক্ষেপণাস্ত্র ক্রয় এবং সীমান্তে মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। এনআই জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি প্রলয় মিসাইল সীমান্তে মোতায়েন করা হবে। কৌশলগত স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল 1 বছর আগে ভারতীয় সামরিক বাহিনী সফলভাবে পরীক্ষা করেছিল। ক্ষেপণাস্ত্রগুলো 150 থেকে 500 কিলোমিটার দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষমতা রাখে। ক্ষেপণাস্ত্রগুলো দিক পরিবর্তন করতে পারে, এ কারণে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা কঠিন বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রলয় মিসাইল তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটিকে আরো শক্তিশালী করে তোলা হচ্ছে, বাড়ানো হচ্ছে এর পাল্লা। 2015 সালে এই মিসাইল তৈরি হলেও প্রয়াত বিপিন রাওয়াত যখন ভারতের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, সে সময় এটি আরো শক্তিশালী করে তোলার উদ্যোগ নেওয়া হয়। ভারতের প্রতিবেশী এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের অস্ত্রাগারেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ডিসেম্বরের শুরুতে হিমালয় অঞ্চলের অরুণাচল প্রদেশে ভারতীয় চীনা সীমান্ত রক্ষীদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়। এই ঘটনায় 6 ভারতীয় সেনা আহত হন। গত সপ্তাহে নয়াদিল্লি এ এলাকায় রেকর্ড সংখ্যক সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে। 4,500-এরও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। 2022 সালে 4,500-এরও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এর তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এসবিইউ এর সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ইলিয়া ভিটিউক
এক বিবৃতিতে বলেছেন তার দেশ ৮ বছরের হাইব্রিড যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ২০২২ সালে প্রবেশ করেছে, ফলে হামলাকালীন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কিয়েভ প্রস্তুত ছিল। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমরা যে বিশাল সাইবার হামলাগুলো প্রতিহত করেছি সেটি রুশ আগ্রাসনের আগে কিয়েভের জন্য এটি বাড়তি প্রশিক্ষণ হয়ে উঠেছে। ইলিয়া ভিটিউক বলেন, সাইবার হামলার মাত্রা এখন অনেক বেশি, বিশেষ করে আগের বছরের তুলনায় ২০২০ সালে প্রায় ৮০০টি সাইবার হামলার রেকর্ড করা হয়েছিল। সেখানে ২০২১ সালে এ সংখ্যা ১৪০০-তে পৌঁছায়, ২০২২ সালে এটি ৩ গুণ বেড়েছে। তিনি বলেন, রাশিয়া এখন প্রতিদিন গড়ে ১০টিরও বেশি সাইবার হামলা চালায়। হামলাকারীদের সম্ভবত মূল টার্গেট থেকে জ্বালানির রসদ, সামরিক সুবিধা, সরকারি ডাটাবেজ এবং তথ্য পরিষেবাগুলো। সোভিয়েত পরবর্তী কমনওয়েলথ নেতাদের সাথে বৈঠক পুতিনের। সোভিয়েত পরবর্তী কমনওয়েলথ নেতাদের সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সেন্ট পিটার্সবার্গে আলোচনায় বসেন নেতারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। মস্কো জানায়, মূলত নতুন বছর উপলক্ষে মিত্র রাষ্ট্রপ্রধানদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন তারা। রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে দাবি পুতিন প্রশাসনের, তবে এদিন কোনো ইস্যুতে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে ক্রিসমাস ও নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে পাশাপাশি এদিন ইউক্রেন ইস্যুতেও কথা বলেন নেতারা। পুতিন বলেন, সিআইএস দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো ইউরোশীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু অঞ্চলটি ঘিরে বহির্বিশ্বের হুমকি বেড়েই চলেছে। আমাদের মধ্যেও রয়েছে চরম মতবিরোধ, সংলাপের মাধ্যমেই বিভেদ দূর করতে হবে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙার পর ১৫ রাষ্ট্র মিলে গঠন করে সিআইএস জোট। এই জোট যোগ দিয়েছিল লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, তবে পরবর্তীতে ২০০৯ সালে জর্জিয়া এবং সবশেষ ২০১৪ সালে ইউক্রেন বের হয়ে যায় ওই জোট থেকে। করোনা আক্রান্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চীনের হাসপাতালগুলো। কোভিডে আক্রান্ত রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। রোগীর চাপে বেহাল দশা হাসপাতালগুলোর। শিল্পাঞ্চলীয় প্রদেশে জেজিংয়াংয়ে দিনে ১০ লাখেরও মতো সংক্রমণের খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ৩ দশকেরও বেশি জরুরি চিকিৎসায় নিয়োজিত বেইজিং এর একজন চিকিৎসক হাওয়ার্ড বার্নস্টাইন নিজের দীর্ঘ কর্মজীবনে এমন চিত্র কখনো দেখেননি বলে জানিয়েছেন তিনি। ক্রমবর্ধমান সংখ্যায় রোগীরা তার হাসপাতালে আসছে, প্রায় সবাই বয়স্ক, অনেকেই আসছে খুব অসুস্থ অবস্থায়, অনেকের কোভিড ও নিউমোনিয়ার উপসর্গ রয়েছে। হাওয়ার্ড বার্নস্টাইনের কথার প্রতিধ্বনি শোনা গেছে চিকিৎসা খাতে কর্মরত অন্যদেরও কণ্ঠেও। রাজধানী বেইজিং এর সরকারি হাসপাতালের পাশাপাশি চাপ বেড়েছে শ্মশানগুলোতেও। হাওয়ার্ড বার্নস্টাইন জানান, তার বেইজিং ইউনাইটেড ফ্যামিলি হসপিটাল ভবনটি ওপর থেকে নিচ পর্যন্ত রোগীতে ভরে গেছে। জরুরি বিভাগ এবং অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি আইসিইউ পর্যন্ত রোগীতে ভরে গেছে। বেইজিং এর বেসরকারি রেফারেলস হাসপাতালের চিফ মেডিকেল অফিসার সোনিয়া জোরদার বুরেও বলেন, রোগীর সংখ্যা তাদের স্বাভাবিক মাত্রার থেকে ৫ থেকে ৬ গুণ বেশি। প্রতিবাদের সাজা ইরান সরকারের কোপের মুখে ফুটবলার আলী দায়ের পরিবার। হিজাব আন্দোলনের জেরে ইরানের জনগণ তাদের দেশের সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ এবং সরকারের সঙ্গে সম্পর্কিত সবকিছু বয়কট করেছে। এবারের কাতারে ফিফা বিশ্বকাপেও ইরান সমর্থকদের এই প্রতিবাদ দেখেছিলাম আমরা। ইরানি মাহসা আমিনি নামে এক নাগরিকের গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মৃত্যু হয়। এরপর থেকে গত ২ মাসে গোটা ইরানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছিলেন ইরানের ফুটবল কিংবদন্তি আলী দাই। এর ফলে ইরান সরকারের কোপে পড়েছেন কিংবদন্তি এই ফুটবলার। তিনি জানিয়েছেন যে তেহরান থেকে দুবাই যাওয়ার একটি বিমান পুনরায় রুট করা হয়েছে এবং তার পরিবারকে বিদায়ের আদেশ দেওয়া হয়েছে। আলী দাই জানিয়েছেন যে তার স্ত্রী এবং মেয়ে মহান ইয়ারের একটি বিমানে চেপেছিল। রাজধানী তেহরানের ইমাম খমিনি বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমির শাহির দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল এই বিমান, কিন্তু বিমানটিকে পুনরায় রুট করা হয়েছিল এবং উপসাগরীয় ইরানের কিশ দ্বীপে অবতরণ করা হয়, যেখান থেকে তার পরিবারকে চলে যেতে বলা হয়। সেখান থেকেই আলী দায়েরের স্ত্রী ও মেয়ে নেমে যায়। বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ বলেছে যে দায়েরের স্ত্রী দেশ ছাড়ার আগে তার সিদ্ধান্ত ইসলামী বিপ্লব এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোষ্ঠীর সঙ্গে তাদের যোগসাজশ এবং ধর্মঘটের ডাক বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তাইওয়ানের সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি করতে হবে 1 বছর। সেনাবাহিনীতে জনগণের বাধ্যতামূলকভাবে চাকরি করার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে তাইওয়ান। অঞ্চলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হতে পারে। খবর এএফপির। নতুন বিধি অনুযায়ী স্বায়ত্তশাসিত অঞ্চলটির জনগণকে বাধ্যতামূলকভাবে 1 বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে। আগের নিয়ম অনুযায়ী সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে 4 মাস কাজ করতে হতো। তাইওয়ানের প্রেসিডেন্ট চাই ইং ওয়েনের কার্যালয় থেকে বলা হয়, অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আলোচনা করতে আজ সকালে জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে। নতুন বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনের পর বৈঠকটি ডাকা হয়।